আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আমার এই ভিডিওতে প্রায় 40,000-এর উপরে ভিউজ হয়েছে আর প্রচুর পরিমাণের কমেন্টস আসছে, যার কারণে ওই সাবজেক্ট নিয়েই আর একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করলাম। তো আমার এই ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন যে ড্রাইভিং ভিসা বা ড্রাইভিং কাজের কীরকম কী অবস্থা, কীরকম বেতন, মহিলাদের কোনো কাজের ব্যবস্থা আছে কিনা, আইটি অ্যান্ড কম্পিউটার নিয়ে কোনো রিলেটেড কোনো যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কার বা মেকানিকের বেতন কীরকম, প্লাস ওয়েল্ডিং অ্যান্ড রডের কাজের বেতন কীরকম, তো সবগুলো জিনিস আজকে কাভার করবো। খুব বেশি সময় নিব না, শর্টকাটের মধ্যে আপনাদেরকে জানাই দেবো। অবশ্যই আমি আশা করি যে আপনাদের এই ভিডিওটা কাজে দিবে। আর সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কলিং ভিসা নিয়েও কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখেন, অনেক উপকার হবে ভাই। প্রথমে বলি আপনার আইটি আর কম্পিউটার কাজের। আগে আইটি আর কম্পিউটারের কাজের বেতন ছিল মানে 3টা ক্যাটাগরিতে লোক নিত তারা। আর ওই ভিসাটা নর্মাল কোনো ভিসা না, যেমন কলিং ভিসা বা কাজের ভিসা তো ওরা আসে না। এরা আসে হইতেছে আপনার ইপি ইপি পাস বলে, ওইটার স্পেশাল পাস, অথবা আমরা যারা নর্মাল লোক আমরা বলি ওইটার প্রফেশনাল ভিসা। তো প্রফেশনাল ভিসাতে আগে ছিল বেতন একরকম, এখন বেতনটা অনেক বাইরে গেছে। আগে প্রফেশনাল ভিসাতে ক্যাটাগরি 3-তে বেতন ছিল আপনার 3,500 থেকে 5,000 টাকার মধ্যে, আর ক্যাটাগরি 2-তে ছিল 5,000 থেকে 7,500 টাকার মধ্যে, আর ক্যাটাগরি 1 হইতেছে আপনার 7,500 থেকে 10,000 টাকা। কিন্তু এই বেতনটা এখন প্রচুর পরিমাণে বাড়ায় দেওয়া হয়েছে সরকারিভাবেই, মানে সরকার নিজেই এটারে বাড়ায় দিছে। আর বেতনটা বাইরে যাওয়ার কারণে কিন্তু মানে ভালো হয় নাই, উল্টা খারাপ হয়েছে। এখন বলি এখনকার যে বেতনটা, এখন হইতেছে ক্যাটাগরি 3-তে বেতন হয়েছে আপনার 5,500 থেকে 5,000 থেকে 7,500, আর ক্যাটাগরি 2-তে হইতেছে 7,500 থেকে 10,000, আর ক্যাটাগরি 1 হইতেছে 10,000 থেকে 15,000 টাকা। এখন বেতন বাড়ার কারণে তো সবার ভালো হওয়ার কথা, কিন্তু আসলে এটা বেতনটা বাড়ানোর কারণ হইতেছে যাতে এই দেশের যেসব কোম্পানিগুলো কাজ করে এরা যাতে বিদেশি আর না নেয়, লোকালদের নেয়। কারণ বেতনও বাড়ায় দিতে হইব, এখন বেতন বাড়লে ইনকাম ট্যাক্সও দিতে হয় কোম্পানির ব্যাপক পরিমাণে, যার কারণে চাকরি পাওয়া এখন খুবই মুশকিল। আর আইটি বা কম্পিউটার সেক্টরে চাকরি আসলে বাংলাদেশিদের পাওয়া খুবই মুশকিল। মার্কেটটা দখল করা হইতেছে আপনার ইন্ডিয়ান, পাকিস্তানিদের, এই 2টা দেশের লোকেরই প্রচুর পরিমাণে মার্কেটটা দখল করা। ধরতে গেলে ইন্ডিয়া একাই 50%, আর বাকি যারা আছে তারা মনে করেন 50%। এর মধ্যে আছে পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ডের কিছু লোক আছে, ফিলিপিনের কিছু লোক আছে, ইন্দোনেশিয়ান কিছু লোক আছে। মূলত এরাই আইটির কাজ করে। বাংলাদেশ থেকে আইটির কাজ পাওয়া মালয়ের সাথে খুবই 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 কঠিন ব্যাপার। আগে তো নিয়ম ছিল না, ইউনূস সরকার এসে একটা সমঝোতা করছে যে আইটির লোক যাতে বাংলাদেশ থেকে নেয়, তো এই হিসাবে বাংলাদেশিদের জন্য এটা খোলা হয়েছে। তবে যারা যদি কাজ করতে চান মালয়েশিয়াতে আইটি সেক্টরে, তাহলে আপনারা লিঙ্কডইন অথবা জব স্ট্রিট অথবা আপনার ইনডিড এগুলোতে যে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই মনে রাখেন, আপনি ওই কলিং ভিসাতে আইসা আইটি সেক্টরে কাজ করতে পারবেন না। আইটি সেক্টরে কাজ করার জন্য আপনার ভিসা আলাদা, সেটারে বলে স্পেশাল পাস অথবা প্রফেশনাল ভিসা। তো এটা হইতেছে আপনার আইটি আর কম্পিউটারের ব্যাপারটা বলে দিলাম ইজিলি। আর ইংলিশ তো অবশ্যই জানতে হবে, ইংলিশ ছাড়া কোনো লাভ নাই, কাজও পাইবেন না। আর আমার যেটুকু বিশ্বাস সবাই ইংলিশ জানেন। এইবার বলি আপনাদের রডের কাজ আর ওয়েল্ডিংয়ের কাজের ভাই। রডের কাজ আর ওয়েল্ডিংয়ের কাজ দুটোটাই আপনার কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে পড়ে। আর কনস্ট্রাকশন সেক্টরের ইন্ডিড মালয়েশিয়ার বেতন অনুযায়ী সর্বনিম্ন বেতন যাচ্ছে 2,282 রিঙ্গিত, 2,282 রিঙ্গিত, এটা সর্বনিম্ন বেতন। যারা নতুন এই কাজে ঢুকবো রডের কাজে, তাদের বেতন মনে করেন 2,000 থেকে 2,400 রিঙ্গিত এর মধ্যে থাকবো, 2,200, 2,000 থেকে 2,500 রিঙ্গিত। আর যারা মনে করেন যে ওয়েল্ডিং এর কাজ জানেন, তাদের বেতন ভাই মনে করেন 2,200 থেকে 2,800 রিঙ্গিতের মধ্যে পড়বো। এতে কোনো ভুল নাই, 2,200 রিঙ্গিত থেকে 2,800 রিঙ্গিত আপনি পাবেন না। যদি আপনি মনে করেন যে স্টেনলেস স্টিল অথবা স্ট্রাকচারাল কাজ জানেন, আর যদি মনে করেন আপনার কাছে সার্টিফিকেট থাকে, যে ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট থাকে না, যেমন MIG,
MAG, তারপরে মনে করেন ওই TIG, এইসব সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি বেতন 100% ধরে রাখেন, আরও বেশি হইব। মানে আপনি মনে করেন যে এই 3,000 টাকা তো নতুন অবস্থায় পাইবেন না, যদি ওভারটাইম করতে পারেন তার মানে 4,000 4,500 রিঙ্গ হইতো, আল্লাহ যদি চায় পাইতে পারেন, এতে কোনো ভুল নাই। একটা টিপস দিই ভাই, আসার আগে মনে করেন যেমনি হোক ভাই এই সার্টিফিকেটগুলো মনে করেন ম্যানেজ করে নিয়ে আসেন। মালয়েশিয়াতে আসার পর অনেক উপকার পাইবেন, বেতন অনেক হাই পাইবেন, আর মনে করেন আমারও ভরপুর দোয়া করবেন ভাই। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখেন, অবশ্যই সার্টিফিকেটটা নিয়ে আসেন ভাই, জীবনে অনেক উপকার হবো ভাই। মনে রাখেন যে কনস্ট্রাকশন কাজে থাকা বা খানা দেয় না। যদি আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে পার্মানেন্টভাবে কাজ করেন তাহলে হয়তো বা থাকার জায়গা দিতে পারে, এছাড়া থাকা বা খানা দেয় না। সচরাচর কনস্ট্রাকশনে যারা কাজ করে তারা মনে করেন যে সাইডে কাজ করে, ওই সাইডেই ওনারা বাসা বাড়ি বানায় ঘুমায়, ওখানেই থাকে, ওখানেই খায়, ওখানেই রান্না করে। তো এই জিনিসটা মাথায় রাখেন যে কনস্ট্রাকশন কাজে থাকা খানার কোনো ব্যবস্থা নাই। এইবার বলি ভাই, কার মেকানিক বা মোটর মেকানিকের কাজ ভাই। কার মেকানিক বা মোটর মেকানিকের কাজ মালয়েশিয়াতে না, সারা দুনিয়াতে চলবো, এগুলার কাজের কোনো মৃত্যু নাই, এই কাজ সারা জীবন চলবো ভাই। মালয়েশিয়াতে ইন্ডিট মালয়েশিয়ার হিসাব অনুযায়ী সর্বনিম্ন বেতন হইতেছে 2282 রিঙ্গিত, 2,282 রিঙ্গিত সর্বনিম্ন একটা মেকানিকের বেতন। যদি আপনি মনে করেন যে কেউ আসেন একবারে নতুন মেকানিক হয়েছেন, এর বেতন মনে করেন না হইলেও 1,800 রিঙ্গিত হইব, 1,800 রিঙ্গিত হইব, 1,800 থেকে 2,200 রিঙ্গিতের মধ্যে। আর যদি আপনি কাজ জানেন তাহলে অবশ্যই আপনার বেতন মনে করেন 2,200 রিঙ্গিত থেকে 2,600 রিঙ্গিত আরামে হইব, এতে কোনো ভুল নাই। আর যদি মনে করেন আপনি স্পেশাল কিছু কাজ জানেন, যেমন মনে করেন ওই গাড়ির এসির কাজ জানেন বা গাড়ির ইলেকট্রনিক্সের কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, তাহলে অবশ্যই আপনার বেতন ভাই মনে করেন 3,000 রিঙ্গিত কেউ থামায় রাখতে পারবো না ভাই। একটা জিনিস মাথায় রাখেন যে মালয়েশিয়াতে 4 ধরনের গাড়ি সবচেয়ে বেশি চলে। 1 নম্বর হইল প্রোটন, 2 নম্বর হইল প্যারাডোয়া, 3 নম্বর হইল টয়োটা, আর 4 নম্বর হইল হোন্ডা। এই 4টা গাড়ির কাজ যদি আপনি মোটামুটি ইঞ্জিনের কাজ জানেন তাহলে মনে করেন ভাই আরামে হালায় ছড়ায় মনে করেন 3,000 3,500 রিঙ্গিত মনে করেন কামাইতে পারবেন, এতে কোনো ভুল নাই ভাই, মানে কেউ ঠেকাইতে পারবো না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখেন যে মালয়েশিয়াতে সবচেয়ে বেশি গাড়ি হইল প্যারাডোয়া, হোন্ডা, প্রোটন অ্যান্ড টয়োটা। আর কার মেকানিক বা হুন্ডা মেকানিকের কাজে কোনো থাকা বা খানা দেয় না, তবে একটা আরাম আছে, ওখানে আপনার ছায়ার মধ্যে কাজ করবেন, ঠিক আছে, কোনো রোদের মধ্যে না। মাথায় রাখেন থাকা খানা দেয় না। আর এবার বলি ড্রাইভিং নিয়ে ভাই। আগের ভিডিওতে তো ড্রাইভিং নিয়ে কথা বলছিলাম, কিন্তু এরকম বিস্তারিত বলি নাই, যার কারণে ভাই ব্রাদার অনেকেই প্রশ্ন করছে ভাই ড্রাইভিংয়ের সিনটা কি। আসলে ভাই ড্রাইভিংও খুব ভালো একটা কাজ, একটা স্কিলডের মধ্যেই পড়ে। মালয়েশিয়াতে মূলত 3 ধরনের ড্রাইভিং পাওয়া যায়, ড্রাইভিংয়ের কাজ পাওয়া যায়। একটা হইতেছে আপনার ব্যক্তিগত ড্রাইভার, 2 নম্বর হইতেছে আপনার ছোট যে লরিগুলো আছে, 4 চাকার লরিগুলো, কোম্পানি লরি সেগুলার, আর 3 নম্বর হচ্ছে বড় লরিগুলা। তো প্রথমে প্রাইভেট কার দিয়ে শুরু করি। প্রাইভেট কারে যদি আপনি কাজ করেন ভাই, প্রাইভেট কারে কাজ করলে আরামের কাজ, ভালো কাজ, কইরা মজা পাবেন। বেতন মনে করেন 2,200 রিঙ্গিত থেকে 2,500 রিঙ্গিতের মধ্যে আপনার ওঠানামা, এর মধ্যে আপনি পাবেন। থাকা খানা দেয় না, এটা আপনার কইরা নিতে হইব, বুঝাই নিতে হইব, বা আপনার ডিমান্ডের উপরে আপনি যদি মনে করেন কনভিন্স করতে পারেন যে না আমার থাকা বা খানার একটা কিছু দিতে হইব, তখন কোনারে দিব। আর কোম্পানি কাজগুলোতে মনে করেন মজা আছে, ওই রকম প্যারা কম, ওই রকম আহামরি কোনো প্যারা নাই। কোম্পানি কাজ যেগুলোতে মনে করেন 4 চাকার ছোটো পিক আপগুলা, এগুলোতেও বেতন মনে করেন ভাই 2,500 থেকে 2,800 রিঙ্গিত পাবেন। থাকা খানা সাধারণত দেয় না, কিন্তু ওই আপনার উপরে সব কিছু আপনি যেভাবে বুঝায় নিবেন। যদি আপনি ডিমান্ড করে নিতে পারেন যে ভাই আমার থাকার জায়গা দাও বা খানার টাকা দাও, হয়তো বা দিতে পারে, নাও দিতে পারে। আর যে বড় লরিগুলো আছে ভাই, বড় লরিগুলো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বড় লরির কোনো কাজ করেন না, কারণ এগুলা লোকাল যে ইন্ডিয়ান আছে এরাই চালায়। এই গাড়িগুলো চালাইতে হইলে আপনার মন মানসিকতা থাকা লাগবে যে আপনি মনে করেন কাউরে মাইরা ফেলাইতে পারবেন না, মানে আপনি খারাপ উপরে কাউরে আপনি পেটে ছুরি ঢুকাই দিলেন বা
বুঝছেন না, মানে কাউ কাউ করে দিতে পারলেন। এইরকম মন মানসিকতা যদি থাকে তাইলে মনে করেন আপনি বড় লরি চালাইতে পারবেন, কারণ বড় লরিগুলো তো ইন্ডিয়ানরা চালায়, ইন্ডিয়ানরা অন্য কোনো জাতিরে দেখলে হামলা টামলা কইরা বহে। কিন্তু সাধারণত এই প্রাইভেট কার বা এই 4 চাক্কার যে পিক আপগুলো আছে ছোটো, এগুলো তো কোনো সমস্যা হয় না। তো এই তো থেকে ড্রাইভিংয়ের সিনটা ভাই একদম সোজা, আরামে বলে দিলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাই। এবার বলি ভাই, মহিলাদের কাজের কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ ভাই, মহিলাদের কাজের সিস্টেম আছে ভাই। অনেক আপুরা মানে কমেন্ট করছেন, অনেকের আপুর ফ্যামিলির লোকেরা হয়তো বা কমেন্ট করছে যে ভাই মহিলাদের কোনো কাজের ব্যবস্থা আছে কি না। হ্যাঁ, মহিলাদের কাজের ব্যবস্থা আছে। মহিলাদের জন্য বেশ কাজ হইতেছে আপনার, লোকজন আর কি ফ্যাক্টরিতে বেশি কাজ করে, যারা একদম ইংলিশ পারে না, মানে একদম ইংলিশ পারে না মানে কিচ্ছু বোঝে না, এদের জন্য ফ্যাক্টরি কাজ হইতে থাকে সবচেয়ে আরামের। আর যারা একটু অল্প টল্প ইংলিশ জানে তারা মনে করেন ওই কনভিনিয়েন্ট শপগুলোতে কাজ করতে পারে, যেমন KK, 7-Eleven বা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতে পারে। ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করলে সর্বনিম্ন বেতন 1700 থেকে 2200 রিঙ্গিতের মধ্যে আপনি পাবেন। আর যদি মনে করেন আপনি কনভিনিয়েন্ট শপে কাজ করেন বা কোনো দোকানে কাজ করেন, ওই হিসাব আপনি 2000 থেকে 2400 রিঙ্গিতের মধ্যে স্যালারি পাবেন। অবশ্যই টুকটাক ইংলিশ জানা থাকা লাগবে, আর নাই তো আপনি কাজ পাইবেন না। ঠিক আছে, মানে মোটামুটি ইয়েস নো থ্যাংক ইউ ভেরি গুড এই লোক জানতে হইব। আর একটা সেক্টর হইতেছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টেও কাজ করতে পারবেন। রেস্টুরেন্টে কাজ করলে অবশ্যই টুকটাক কিছু ইংলিশ জানা থাকা লাগবে। অ্যাজ এ ওয়েটার আপনি যদি কাজ করেন তাহলে আপনার অর্ডার নিতে হইব, অর্ডারটা নিতে হলে তো ইংলিশে নিতে হইব, আর যদি ইংলিশে না নেন তাহলে লোকাল ল্যাঙ্গুয়েজে নিতে হইব। তো আপনার ইংলিশটা থাকা লাগবে, জানা থাকা লাগবেই। আর একটা কাজ হইতেছে আপনার হোটেলে, হোটেলে যেমন হাউসকিপিং, ব্রেকফাস্ট অ্যাটেন্ডেন্স, এই দুইটা কাজে মনে করেন প্রচুর পরিমাণে মেয়েরা কাজ করতে পারে। এখানেও মনে করেন শারীরিকভাবে শক্তিশালী হইতে হয়, পরিশ্রমী হইতে হইব আপনার, আর অবশ্যই ইংলিশ জানা থাকা লাগবে। ইংলিশ ছাড়া আপনি কাজ পাইলেও আপনি টিকতে পারবেন না, আপনার হয়তো মানে সম্মান তো পাইবেনই না, উল্টা চাকরিরও কোনো সিকিউরিটি থাকবে না। আর সবচেয়ে ভালো যে কাজটা আছে সেটা হইতেছে কেয়ার গিভার বা হোম কেয়ার, যে বৃদ্ধ লোকেরা থাকে, বৃদ্ধ লোকগুলোর আপনি ওর যাবতীয় যা আছে সব কিছু আপনি করবেন। লাইক ওরে ওষুধ খাওয়াই দিবেন, ওরে গোসল করাই দিবেন, ওর রক্তচাপটা মাপবেন, প্রেশারটা মাপবেন, ডায়াবেটিসটা মাপবেন, প্রতিদিন এটা করতে হবে আপনার। মোট কথা ওর লাইফের যত কিছু আছে, ওর লাইফের সব কিছু আপনার দেখবেন, সব কিছু হইতেছে আপনার উপরে। এই কাজে মজা আছে, এই কাজে বেতন ভালো, সম্মান আছে। এই কাজে বেতন মনে করেন স্টার্টিং বেতন 2500 রিঙ্গিত থেকে 3500, 4000 রিঙ্গিত পর্যন্ত ওঠে। এখন এটা হচ্ছে আপনার উপরে, আপনি কীভাবে ওরা ম্যানেজ করে নেবেন। আর মহিলাদের এই কাজে থাকা খানা দেয়। কেয়ার গিভারের যে কাজটা আছে, বৃদ্ধ লোকদের যে আপনি রাখবেন, এখানে থাকা খানা দুইটাই দেয়। আর হইতেছে আপনার হোটেলে কাজ করলে খানা দিবে, থাকা দিবে না, কোথাও কোথাও থাকা খানা দুইটাই দেয়। আর যদি রেস্টুরেন্টে কাজ করেন খানা দেয়, কোথাও কোথাও খানা বা থাকা দেয়। আর যদি মনে করেন আপনি ওই ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরিতে কাজ করলে খানা বা থাকা কোনোটাই দেয় না। তবে ফ্যাক্টরিতে কাজ করলে ফ্যাক্টরির কাজের মান একটু কম, একটু অউন্নত, প্লাস থাকা খাওয়ার জায়গাটাও ওইরকম হইব না। তার সাথে আমি বলবো যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কনভিনিয়েন্ট শপে কাজ করতে পারেন, বেস্ট হইব। আর আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আপনারা হোম কেয়ারে, আর নাইলে মনে করেন অ্যাজ এ হাউসকিপার, অ্যাজ এ কেয়ার গিভার কাজ করেন। অ্যাজ এ কেয়ার গিভার কাজ করলে মনে করেন থাকা খানার দুটোটাই পাবেন। ওই লোক যার মা বা যার বাপকে বা যে ফ্যামিলি মেম্বার আপনি দেখবেন, যারা দেখবেন ওই বাসায় আপনি কাজ করবেন, ওই বাসায় আপনি থাকবেন। সচরাচর এই কাজগুলো করে ফিলিপিনোরা। ফিলিপিনোদের প্রচুর পরিমাণে ডিমান্ড, মালয়েশিয়াতে না শুধু, সারা দুনিয়াতে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে বাসাবাড়ির কাজে বা এই আপনার কেয়ার গিভার কাজে। কারণ ওরা ইংলিশ খুব ভালো পারে, কাজে খুব দক্ষ, শক্তিশালী। তো এইসবগুলো মাথায় রেখে এইসবগুলো মাথায় রেখেই আপনারা কী কাজ করবেন এটা আপনাদের উপরে আপনারা বুঝে নিয়েন। কিন্তু মহিলাদেরকে আমি বলবো, আপু যারা আছেন, যদি মনে করেন আপনি বিদেশে আসতে চান, অবশ্যই 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 খুব বুঝা শুনা জানা শোনার লোকের মাধ্যমে আসবেন। কারণ এই মালয়েশিয়াতে অনেক রকম কাহিনী হয়েছে আগেও, এখনও হইতেছে। অনেক
বোনেরা মনে করেন না বুঝা ইচ্ছা পড়তেছে, না বুঝা ইচ্ছা মনে করেন ফান্দে পড়তেছে। এখানে মনে করেন বইলা নিয়ে আসে যে তোমার আমরা চাকরি দিব, ওইটা দিব সব কিছু করবো, কিন্তু আসলে দেখা যায় এখানে আসার পরে খারাপ কাজ করতে বাধ্য করায়, এক কথায়। তো মেয়েরা যদি আসেন অবশ্যই ওই রকম লোকের কাছ থেকে, ওই রকম মাধ্যমে আসবেন যাদেরকে আপনি বিশ্বাস করেন যে না এই লোক আমার সাথে বেমানি করবে না। এরকম কাউরে যদি পান তাহলে আইসেন, আর না হইলে আইসেন না। যদি মনে করেন অপরিচিত কোনো মাধ্যমে আসবেন, এটা তো অনেক বড় বিপদ। আর আপনার যদি কোনো পরিচিত লোক থাকে মালয়েশিয়াতে, আপনার গ্রামের বা আপনার পাশের বাসার, তাহলে আসতে পারেন, সমস্যা নেই। ওই ভাই অথবা ওই লোক আপনারা হেল্প করতে পারবে। তো এই জিনিসটা মাথায় রাখেন, ভুলেও উল্টাপাল্টা কিছু করেন না, ভুলেও কোনো ট্রাপে পড়েন না। আর সবচেয়ে হট টপিক হলো কলিং ভিসা। ভাই কলিং ভিসার কাহিনী কি ভাই? সোজা সবটা কথা কয়ে দিই ভাই, কলিং ভিসা খোলে নাই, একদম খোলে নাই ভাই। মালয়েশিয়ান সরকার কইছে কলিং ভিসা খুলবো, কিন্তু শর্ত দিছে যেগুলা কোনো দেশই পারতেছে না এই শর্তগুলো পূরণ করতে, যার কারণে কলিং ভিসার কোনো লোক আসতেছে না। যদি বাংলাদেশের থেকে আপনাদেরকে কেউ বলে বা মালয়েশিয়া থেকে আপনাদেরকে কেউ বলে যে ভাই আমি তোমার নিয়ে আসতে পারবো ভিসা দিয়া, তাহলে ওরা জিজ্ঞাসা করবেন যে তোমার মা কি মালয়েশিয়ান নাকি, তোমার বাবা কি মালয়েশিয়ান নাকি। যদি বলে হ্যাঁ আমার বাবা মালয়েশিয়ান, তাহলে বলবেন যে তোমার বাবা কি প্রধানমন্ত্রী। যদি বলে হ্যাঁ প্রধানমন্ত্রী, তাইলে ওর কাছে দিতে পারেন। আর যদি বলে যে না প্রধানমন্ত্রী না আমার বাবা, তাহলে টাকা দিয়েন না, কারণ কারো বাপের ক্ষমতা নাই আপনারা মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে আসবো, কারণ কলিং ভিসা বন্ধ, কমপ্লিটলি বন্ধ। এখন মনে করেন এরপরও যদি আপনারা টাকা দেন, তাহলে দয়া করে টাকার সাথে একটা বাস দিয়েন আর নারকেল তেলে একটা বোতল কিনা দিয়েন, যাতে মনে করেন টাকাটা যখন চাইবেন তখন যাতে ওই লোকে আপনার বাস আর নারকেল তেলটা মাইকা সুন্দর করে আপনার পিছন দিয়ে দিতে পারে ভাই। এর চাইতে ভালো করে আর বলার কিছু নাই ভাই। কারো বাপের ক্ষমতা নাই ট্যুরিস্ট ভিসা ছাড়া আপনারে মালয়েশিয়াতে নিয়ে আসবো। কোনো রকম কোনো ভিসা ওপেন নাই, একটা মাত্র ভিসা খোলা আছে, সেটা হইতেছে প্রফেশনাল ভিসা, যারা নাকি খুব হাই ক্লাস শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি অফিসার, ওই লেভেলের লোকগুলিকে শুধু খোলা আছে, এছাড়া কোনো ভিসা খোলা নাই ভাই। তো দয়া করে কেউ টাকা দিয়েন না ভাই। ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে আর আমার ক্যামেরা মনে করেন যে পানিতে পড়লে আবার সমস্যা হইতে পারে। তারপরে মনে করেন গাছের নিচে দাঁড়াইলাম, যতটুকু পারলাম আপনাদেরকে সম্পূর্ণ সত্য কথা বলার চেষ্টা করলাম। একদম র ভিডিও, আমার কোনো ফিল্টার নাই, একদম পুরো যা সত্য তাই আপনাদেরকে বললাম ভাই, ঠিক আছে? তারপরে বইলা দিই ভাই, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর যদি মনে করেন আরও কোনো ব্যাপারে যদি কোনো বিষয় যদি জানতে থাকেন বা জানার ইচ্ছা থাকে, আমার এখানে মনে করেন কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ যদি মনে করেন আমি ওই রকম অনেক পরিমাণে কমেন্ট পাই, তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদের এই কমেন্টের উপরে ভিত্তি করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার প্রথম পার্ট যদি না দেখে থাকেন, তাহলে এখানে আমার প্রথম পার্ট দেওয়া হইলো, দয়া করে দেখে নিন, অন্য কিছু জানতে পারবেন। আমার জন্য দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম।